গৌরব রেল স্টেশনের বাইরে আলু পরোটা বানানোর বিজনেস করত। গরম গরম ফুলকপি আলুর পরোটা খেয়ে যান। গৌরবের বাড়িতে ওর মা, মেয়ে আর বউ ছিল। গৌরব সকাল থেকে বিকেল অবধি পরিশ্রম করত, কিন্তু তা সত্ত্বেও নিজের গরিবি দূর করতে পারছিল না। শোনো না, আলু পরোটা বানানোর জন্য না অনেক জিনিসের দরকার পড়ে। তুমি একটা কাজ করো, তুমি সাধারণ পরোটা বানিয়ে বিক্রি করো, যাতে আমাদের খরচা কম হবে আর রোজগারও অনেক বেশি হবে। না, আমি এটা করতে পারবো না। সাদা পরোটা খেতে কেউ ভালোবাসে না, বুঝেছো? আর বাবাও তো ফুলকপি আর আলুর পরোটাই বিক্রি করতো, সেজন্য আমিও তাই করব। গৌরবের কাছে অনেক রকমের গ্রাহক আর ওদের অনেক রকমের ডিমান্ড থাকতো। শোনো ভাই, আমার পরোটাতে একটু ফুলকপি আর আলু বেশি করে ভরে দিও। আর আমার একটু পরোটার সাথে তরকারিও লাগবে। আমাকে পরোটার সাথে একটু আচার দিও। আমার পরোটার সাথে দই লাগবে। গৌরব কখনো কখনো গ্রাহকদের ডিমান্ড শুনে অস্থির হয়ে পড়ত। আপনার যদি পরোটার সাথে তরকারি চাই, তাহলে আলাদা করে টাকা দিতে হবে। আমি আলাদা করে টাকা দেব না। দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই গৌরব তো তরকারির জন্য আলাদা করে টাকা চাইছে। চলো চলো, আমরা এখানে আর খাবার খাবো না। আরে শোনো, তোমরা সবাই কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও। একদিন গৌরব খুব নিরাশ হয়ে বাড়ি ফেরে। কি হলো? পরোটা খাওয়ার গ্রাহক দিনের পর দিন কম হয়ে যাচ্ছে। গ্রাহকরা টাকাও দিতে চাইছে না, কিন্তু ওদের পরোটার সাথে তরকারি, দই, আচার সব কিছু চাই, বুঝতে পেরেছো? চলো কোথাও বাইরে গিয়ে ঘুরে আসি, একটু মুড ফ্রেশ হয়ে যাবে। আমাদের কাছে অত টাকাও নেই যে কোনো ট্যুরিস্ট প্লেসে আমরা ঘুরতে যেতে পারি। তোমার বাড়ি থেকেই বরং একটু ঘুরে আসি। গৌরব নিজের শ্বশুর বাড়িতে ঘুরতে গেল, যেটা একটা গ্রামে ছিল। রাস্তায় গৌরব আর ওর বউয়ের তেষ্টা পেল। ওরা কোথাও ঝর্ণার আওয়াজ শুনতে পেল। এই ঝর্ণার শব্দটা পূর্ব দিক থেকে আসছে। গৌরব আর ওর বউ পূর্ব দিকে যেতে লাগলো। জঙ্গলের পেছনে ওরা একটা ঝর্ণা দেখল। এই ঝর্ণাটা দেখতে তো দারুণ। গৌরব আর ওর বউ মন ভরে জল খেয়ে তেষ্টা মেটালো আর হাত পাও ধুয়ে নিল। যখন ওরা যাওয়ার জন্য তৈরি হলো, তখন ওরা কারোর আওয়াজ শুনতে পেল। এই আওয়াজ ঝর্ণার পেছন থেকে আসছে। ঝর্ণার ভেতরে ঢুকে দেখতে হবে, তবেই বোঝা যাবে যে ওপারে কে রয়েছে। কিন্তু ঝর্ণার ভেতরে ঢোকাটা বিপজ্জনকও হতে পারে। না না না, এটা কোনো রকমের জাল হতে পারে। তখনই ঝর্ণা থেকে একটা আওয়াজ আসে। না না, এটা কোনো জাল নয়। আমাকে সাহায্য করো, আমি একজন সাধু। আমাকে এখান থেকে মুক্তি দাও। ঝর্ণার ভেতরে আমাকে যেতেই হবে। আমি যদি ওখানে বন্দি থাকতাম, তাহলে আমি কি এটা চাইতাম না যে আমায় কেউ মুক্তি করুক? গৌরব ঝর্ণার পাড়ে গেল। ও দেখতে পেল একজন সাধুকে কাঁটাদার লাঠির সঙ্গে বাঁধা আছে। সাধুর পিঠ থেকে রক্ত ঝরছিল। তুমি কে, আর এখানে কি করে চলে এলে? আমি সবকিছু বলবো, আগে তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও। গৌরব দড়ি কেটে দিল আর সাধু আজাদ হয়ে গেলেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন সাধু, আর আমার কাছে কিছু অদ্ভুত শক্তি আছে। আমি মানুষের ইচ্ছা পূরণ করতে পারি। যে কয়েকজন আমার সুযোগ নিয়ে বাজে কাজ করার জন্য চেষ্টা করেছিল, যখন আমি ওদের কথা না শুনি, তখন ওরা আমাকে এই ঝর্ণার পেছনে বন্দি করে দেয়। তোমার কাছে যখন অদ্ভুত শক্তি রয়েছে, তখন তুমি নিজেকে কেন রক্ষা করতে পারোনি? আমি আমার শক্তির প্রয়োগ নিজের জন্য করতে পারি না। আচ্ছা সাধু বাবা, আমি এখন আসছি। আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে, আর দেরিও হয়ে যাচ্ছে। আরে তুমি খালি হাতে কেন যাচ্ছ? তুমি আমাকে সাহায্য করেছো, তুমি বলো আমি তোমায় কি সাহায্য করতে পারি। তোমার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে বলো আমায়। না সাধু বাবা, আমি আসলে খেটে খুঁটে আমার জীবনে কিছু একটা করতে চাইছি। সাধু গৌরবের কাজে অনেক খুশি হলো, আর উনি মনে মনে গৌরবকে আশীর্বাদ দিলেন। গৌরব নিজের শ্বশুর বাড়ি থেকে ফিরে আসার পর আবার আলু পরোটার বিজনেস শুরু করে দিল। আসুন, গরম গরম ফুলকপি আলুর পরোটা খেয়ে যান। আসুন আসুন। গ্রাহক আবার অনেক রকমের ডিমান্ড করতে লাগলো। আরে ভাই, পরোটার সাথে আমার তরকারিও লাগবে। তরকারি তো আর নেই। তক্ষুনি হঠাৎ করে ওই পরোটার থালায় একটা সবজির বাটি রয়ে গেল। আমার পরোটার সাথে দই লাগবে। আমার কাছে দই নেই। আর তক্ষুনি ওই পরোটার থালায় এক বাটি দই চলে এলো। আমার পরোটার সাথে আচার লাগবে। আমার কাছে আচার নেই। এটা বলা মাত্রই ওই প্লেটে আচারের বাটি চলে এলো।
সমস্ত লোকেদের মাথা ঘুরে গেল। এসব হচ্ছেটা কি? আমি তো এদেরকে তরকারি, দই আর আচার দিইনি, তাহলে এদের প্লেটে এসব চলে এলো কোত্থেকে? তখনই ওখানে ওই সাধু বাবা এলেন যাকে গৌরব ঝর্ণার পেছনে গিয়ে আজাদ করেছিল। বাচ্চা, আমাকে দুটো পরোটা দাও তো, তরকারি, আচার আর দই দিয়ে দিও। এইটুকু বলে সাধু অদৃশ্য হয়ে গেলেন। গৌরব বুঝতে পারল যে এই সব চমৎকার ওই সাধু বাবার কারণেই হয়েছে। গৌরবের পরোটা খাওয়ার জন্য ওখানে ভিড় জমা হয়ে যায়। সবাই পরোটা খাওয়ার জন্য ওখানে চলে আসে। পরোটার সঙ্গে ওরা দই, সবজি, আচার সবকিছু ওরা পেয়ে যেত আর ওরা মজা করে খেত। ওরা খুব খুশি হলো। গৌরব খুব ভালোভাবে পরোটার বিজনেস করে টাকা ইনকাম করলো। কয়েকদিনের মধ্যেই গৌরব ধনী লোক হয়ে গেল। গৌরব সবাইকে সবকিছু সত্যি বলে ফেলল যে এই চমৎকার একজন সাধুর কারণে হয়েছে, যে নাকি গৌরব ঝর্ণার পেছনে গিয়ে মুক্ত করেছিল। ওই সাধু ঝর্ণার কাছেই ধ্যানে বসে তপস্যা করতে লাগলেন। গৌরবের পাশেই দীপক নামের একজন লোক ঠেলা লাগাতো। দীপকও পরোটাই বিক্রি করত। দীপক ভাবল যে যদি ও গৌরবের মতো বরদান পেয়ে যায় তাহলে ও তাড়াতাড়ি ধনী হয়ে উঠবে। দীপক গৌরবের কাছে গেল আর ও কথায় কথায় ওই জায়গাটার কথা জানতে পারল যেখানে ঝর্ণা ছিল। দীপক বন্দুক নিয়ে সাধুর কাছে পৌঁছল। তুমি কে আর এখানে কেন এসেছো? শোন বুড়ো, আমার নাম হলো দীপক। আমি গৌরবের পাশেই আমার ঠেলাটা লাগাই। তুই গৌরবকে বরদান দিয়ে খুব খারাপ করেছিস। তুমি ভুল ভাবছো। গৌরব একজন ভালো মানুষ আর পরিশ্রমী মানুষ। ও আমার কাছ থেকে কোনো বরদান চায়নি। আমি শুধু ওকে এই বরই দিয়েছি যে ও যেন সারা জীবন সুখে থাকতে পারে। আমার সামনে বেশি ফটর ফটর করিস না তো বুড়ো। চুপচাপ আমাকেও লাখপতি হওয়ার জন্য আশীর্বাদ দে, না হলে বন্দুকের গুলি দিয়ে তোর খুলি উড়িয়ে দেব। এইভাবে আশীর্বাদ প্রাপ্ত করা যায় না। মনে হচ্ছে তুই এইভাবে কথা শুনবি না। দীপক সাধুর গলা টিপে ধরল আর ওর গলা টিপতে টিপতে ওকে বলল, তাড়াতাড়ি আশীর্বাদ দে, না হলে আমি তোকে প্রাণে মেরে ফেলবো। ঠিক আছে, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি। দীপক ফিরে আসার পর অনেক খুশি হয়ে নিজের ঠেলা লাগালো। দীপক যখন গ্রাহকদের প্লেটে পরোটা দিত তখন প্লেটে পরোটার জায়গায় সাপ চলে আসে। যতবার দীপক প্লেটে পরোটা রাখে প্রত্যেকবার পরিণাম সেটাই হচ্ছিল। লোকেরা দীপকের পরোটা একদম খাওয়া ছেড়ে দিল। এখন সমস্ত গ্রাহক গৌরবের ঠেলাতে গিয়ে খেত আর গৌরব দেখল যে গ্রাহকদের সংখ্যা অনেক বেড়ে গেছে। তখন গৌরব দুটো চাকর রেখে একটা রেস্টুরেন্ট খুলে ফেলল আর এইভাবে নিজের পরিশ্রম দিয়ে সততার সঙ্গে নিজের জীবন ভালো করে তুলল। শিবানী একটা সাধারণ মেয়ে যে একটা মধ্যম বর্গের পরিবারে থাকে। এখন শিবানী বড় হয়ে গেছে, সেই জন্য তার বাড়ির লোকেরা তার বিয়ের জন্য ছেলে খুঁজছিল। এখন তো তুই তাড়াতাড়ি আমাদের থেকে দূরে চলে যাবি সোনা। না মা, আমার বিয়ে হওয়ার পরেও আমি কখনোই বাড়ির থেকে দূরে যাব না। হ্যাঁ, বিয়ের পর আমাকে নিজের শ্বশুর বাড়িতে নিশ্চয়ই যেতে হবে, কিন্তু তার মানে এটা নয় যে আমি তোমাদের সাথে দেখা করতে আসবো না। ঠিক বলেছো মা, তুমি বিয়ের পরেও মা কখনো নিজের মা বাবার থেকে দূরে থাকতে পারে না। মেয়ে তো শুধু একটা বাড়ি থেকে অন্য একটা বাড়িতে চলে যায়, আর চোখের সামনে থেকে দূর হওয়াটা তো আর এমন নয় যে মন থেকে দূর হয়ে গেল। এটাই বললো তো বাবা কাজের কথা। যাই বলো, যে চোখ থেকে দূরে হয়ে যায় সে আস্তে আস্তে মন থেকেও দূরেই চলে যায়। না মা, আমার সাথে এরকম হবেই না। তুমি যেটা বলছো সেটা অন্য লোকেদের সাথে হয় নিশ্চয়ই, কিন্তু দেখো আমি তোমাদেরকে অনেক অনেক মাস পর্যন্ত না দেখতে পারি, কিন্তু যখনই তুমি মন থেকে আমার কথা ভাববে আমি সব সময় চলে আসব। কথা বলতে তো তুই বাবা আর মেয়ে দুজনই খুব মাহির। ভগবান করুক তোর বিয়ের পরেও তোদের দুজনের এই ভালোবাসা এইরকমই থাকে। আচ্ছা আচ্ছা, এবার আমাকে একটু জল খাবারটা খাইয়ে বিদায় করো তো দেখি। শিবানীর জন্য একটা জায়গায় কথা বলেছি, কেই ছেলে দেখতে যাব আমি। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য জল খাবার আনছি। শিবানীর বাবা হাত ধুতে চলে যান আর শিবানীর মা ওনার জন্য জল খাবার আনে, আর শিবানী বাড়িতে বানানো ছোট্ট মন্দিরে যায়। হে কৃষ্ণ ভগবান, আমার বিয়ে যেই ছেলের সাথেই হোক না কেন তার ব্যবহার যেন ভালো হয়,
আর সে নিজের মা বাবার সাথে সাথে আমাকেও আমার মা বাবার সম্মান আর সাহায্য করতে না আটকায়। আপনি তো জানেনই যে আমার বিয়ের পর মা বাবা দুজনই একেবারে একা হয়ে যাবেন। এইখানে শিবানী কৃষ্ণ ভগবানের কাছে প্রার্থনা করছিল, আর অন্যদিকে তার বাবা জল খাবার খেয়ে ছেলের সাথে দেখা করতে যান। ছেলের বাড়িতে পৌঁছানোর পর শিবানীর বাবা জানতে পারেন যে যেই অবস্থা তাদের, সেই অবস্থাই ছেলের বাড়িরও। আগে নমস্কার, আমার নাম হলো অতুল। নমস্কার বাবা, কেমন আছো তুমি? আমি তো একদম ঠিক আছি। দেখো বাবা, আমি কথা বাড়ানোর আগে তোমাকে একটা পরিষ্কার করে কথা বলতে চাই। আমরা তো গরিব মানুষ। আমার মেয়ের সাথে বিয়েতে যদি তোমার যৌতুক টৌতুক লাগে তাহলে আমাকে আগে বলে দাও। আপনি কি আজেবাজে কথা বলছেন? আমিও তো আপনারই মতন একটা ছোট পরিবারের ছেলে। বাড়িতে মা রয়েছে, আর আমি কাজের জন্য সবসময় শহরেই থাকি। সেই জন্য আমি এমন একটা মেয়েকে খুঁজছি যে বিয়ের পরে আমার মাকে খেয়াল রাখতে পারে। বাবা, আমি আমার মেয়েকে আজ পর্যন্ত বড় উপহার তো দিতে পারিনি ঠিকই, তবে খুব ভালো করে মানুষ করেছি। আমিও তো এটাতেই বিশ্বাস করি। উপহার তো যখন তখন দেওয়াই যায়, কিন্তু ভালো মানুষ করারও তো একটা বয়স থাকে, তাই না? আর সেই বয়সটা হলো ছোটবেলার বয়স। আগে ঠিক কথা বলেছেন আপনি। আমাদের দুজনের মতামত দেখছি প্রায় একই রকম বাবা। তোমরা দুজন শুধু একবার একে অপরকে পছন্দ করে নাও, তাহলেই সম্বন্ধটা পাকা করে নেব। তা আপনি যেমন বলবেন। আমি যখন ইচ্ছা আপনার মেয়েকে দেখার জন্য চলে আসতে পারি। যখন তখন কেন? এখন কেন নয় বাবা? হ্যাঁ, যদি এখন হতে পারে তাহলে এখনই চলুন, এখনই আপনার সাথে যাই আমি। শিবানীর বাবা অতুলকে নিয়ে নিজের বাড়িতে যান। এই যে মা শিবানী, কোথায় তুমি? দেখো বাড়িতে কে এসেছে। নিজের বাবার আওয়াজ শুনে শিবানী ওনার কাছে আসে। শিবানী দেখতে খুবই সুন্দর ছিল, সেই জন্যে যখন অতুল তাকে দেখে তখন দেখতেই থাকে। এই যে শোনো, একে অপরকে কি এইভাবে দেখতে থাকবে নাকি কোনো কথা টথা বলবে? নিজের বাবার কথা শুনে শিবানী লজ্জা পেয়ে ওঠে। আমি জল নিয়ে আসছি বাবা। শিবানী আর অতুল দুজনই একে অপরকে পছন্দ করে নেয়, আর তাদের বিয়ে পাকা হয়ে যায়। তাড়াতাড়ি বিয়ের মুহূর্ত বেরিয়ে আসে, আর কিছু সময়ের মধ্যেই দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ের কিছুদিন পর অতুল নিজের চাকরির জন্য শহরে চলে যায়, আর শিবানী নিজের শ্বশুর বাড়িতে নিজের শাশুড়ির সেবায় জুটে যায়। কখনো কখনো তো আমার বিশ্বাস হয় না যে আমার ছেলে এইরকম বৌমা এনেছে। আপনি এরকম কেন বলছেন মা? আজকালকার সময়ের মেয়েদেরকে দেখে আমি ভাবছিলাম যে তাদের সঙ্গে তুলনা করব তোমাকে, তখন আমার ছেলের পছন্দের ওপর খুব গর্ব ফিল হয়। শিবানীর জীবনে সবকিছু ঠিক চলছিল। বিয়ের পরও সে প্রত্যেক দিন ঘন্টার ওপরে মা বাবার সাথে ফোনে কথা বলতো, আর যখনই সুযোগ পেত তাদের সাথে দেখা করতে আসতো। দীপাবলি আসছে মা, আমি কি আমার প্রথম দীপাবলি আমার মায়ের সাথে পালন করি? এতে জিজ্ঞাসা করার কোন ব্যাপার বাবু? ব্যাস একটা ছোট্ট কথা বলবো তোমাকে। হ্যাঁ বলুন না। আমিও এখানে থেকে থেকে বোর হয়ে গেছি। এইবারের দীপাবলি কি আমিও তোমার বাড়িতে তোমার মা বাবার সাথে পালন করতে পারি? আরে এটা কোনো কথা নাকি মা? এটা তো বলার কথা। আপনি নিশ্চয়ই আমার সাথে চলুন। শিবানী নিজের শাশুড়িকে সাথে নিয়ে নিজের মায়ের বাড়িতে যায়। সবাই খুব ধুমধাম করে দীপাবলি পালন করে। শিবানীর বাড়িতে খুশির মেলা লেগে গেছিল। তক্ষুনি সে ফোনে একটা বাজে খবর পায় যে তার বরের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই খবর শুনে শিবানী জোরে জোরে কাঁদতে শুরু করে। হে ভগবান, হঠাৎ করে এটা কি করে হলো? খুশির মাঝখানেই এই দুঃখের কথা শিবানী মনে মনেই পুরো ভেঙে যায়। সে এখান থেকে সোজা নিজের শ্বশুর বাড়িতে যায়, যেখানে অতুলের কিছু বন্ধু তাকে নিয়ে এসেছিল। শিবানী দেখতে পায় যে অতুল হুইল চেয়ারে বসে আছে। কি হয়েছে গো তোমার? আমি আর কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবো না শিবানী। আমি তো কিছু বুঝতেই পারছি না যে কি বলবো। তোমার এই অবস্থা তো আমি দেখতেই পারছি না। এখন এটাই সত্যি, আজকের পর থেকে আমি শুধু একজন প্রতিবন্ধী হয়েই থেকে গেলাম। দুর্ঘটনাতে নিজের পা হারানোর সাথে সাথে অতুল নিজের চাকরিও হারিয়ে ফেলে।
এখন বাড়ির খরচা আর অতুলের ওষুধের খরচা, বাড়িতে টাকা পয়সাই কম ছিল, যে কারণে শিবানী চাকরি করার সিদ্ধান্ত নেয়। আমি বুঝতে পারছি না যে করব তো কোন কাজ করব। তোমাদের দুজন থেকে দূরে গিয়ে শহরে গিয়ে চাকরি করতে পারবো না, আর এই গ্রামে কোনো চাকরিও তো নেই। আমি খুবই নিরুপায় শিবানী, যে আমি থাকা সত্ত্বেও তোমাকে কাজ করতে হচ্ছে। তুমি এরকম কথা বলো না, স্বামী স্ত্রী তো একে অপরের সাহারা হয়। আর তুমি একদম চিন্তা করো না, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই খুঁজে পাবো। শিবানী একটা কথা ভাবে যে ওদের গ্রাম থেকে কিছুটা দূরেই একটা ছোট্ট কারখানা আছে, ওখানে অনেকগুলো লোক মজদুরি করে, আর সে এখন থেকে তাদের জন্য দুপুরের খাবার বানাবে। এখন শিবানী কারখানার কাছেই নিজের একটা ছোট্ট হোটেল খুলে দেয়। আমার সাহায্য করুন কৃষ্ণ ভগবান, আমি আজ পর্যন্ত কখনো খাবার বানাইনি, কিন্তু আমি খিচুড়ি বানাতে পারি। হয়তো এখানকার মজদুররা আমার বানানো খিচুড়ি পছন্দ করবেন। শিবানী একটা বাসনে খিচুড়ি বানায় আর দুপুরের সময় কারখানার কাছে গিয়ে লোকেদেরকে আওয়াজ দেয়, আসুন দাদারা, গরম গরম খিচুড়ি বানিয়েছি, আসুন, খুবই কম পয়সায় আপনারা তাজা তাজা খিচুড়ি খেতে পারবেন। শিবানীর আওয়াজ শুনে অনেকগুলো মজদুর তার কাছে খিচুড়ি খেতে চলে আসে, কারণ খিচুড়ি এক্ষুনি বানানো হয়েছিল, সেই জন্য লোকেদের সেই খিচুড়িটা ভালো লাগে। এমনিতে এই খিচুড়ির মধ্যে বিশেষ ব্যাপার তো সেরকম কিছু নেই, তবে এটা গরম বলে সেই জন্য এটা খেতে খুব ভালো লাগছে আমার। আজ প্রথম দিনই শিবানীর খিচুড়ির ভালো দাম পেয়ে যায়, যার কারণে শিবানী খুব খুশি হয়, আর সে নিজের আজ কামানো টাকা দিয়ে নিজের বরের জন্য ওষুধ নিয়ে বাড়িতে যায়। এই নাও, ওষুধ খেয়ে নাও, তোমার আরাম হবে। ওষুধের জন্য পয়সা তোমার কাছে কোত্থেকে এলো? আমার হোটেলে আজ ভালো টাকা রোজগার করেছি। এখন আস্তে আস্তে শিবানীর হোটেলে গ্রাহকদের সংখ্যা বাড়তে শুরু করে, যার কারণে শিবানীর মনে হয় যে এখন সে নিজের শ্বশুরবাড়ির সাথে সাথে নিজের মা বাবারও খরচা চালাতে পারবে। কিন্তু তার এই খুশিটা বেশিক্ষণ চলল না, কারণ মজদুরদের শিবানীর খিচুড়ি ভালো লাগছিল না। আগের দিন ভালো লেগেছিল, গরম গরম খিচুড়ি ছিল, খুব ভালো লেগেছিল, কিন্তু এতদিন খেতে খেতে স্বাদটাই তো একেবারে মুখের খারাপ হয়ে গেল। কি হলো দাদা, খিচুড়ি আপনাদের ভালো লাগেনি? বোন, খিচুড়ি তো তখন ভালো লাগবে যখন এর মধ্যে কোনো স্বাদ থাকবে। তোমার খিচুড়ি তো আমরা এই জন্য খাই কারণ আমাদের নিয়ে আসা খাবার সকাল থেকে পড়ে পড়ে ঠান্ডা হয়ে যায়, বুঝলে? কিন্তু এখন মনে হচ্ছে তোমার এই গরম খিচুড়ির থেকে তো স্বাদ বেশি আমাদের ওই ঠান্ডা খাবারই রয়েছে। ওই মজদুররা শিবানীর বানানো খিচুড়ি ফেলে দেয় আর নিজের বাড়ি থেকে আনানো টিফিন খেতে শুরু করে। এই সব কিছু দেখে শিবানীর খুব দুঃখ হয়। দাদা, আমি খিচুড়ি গরম করে দিচ্ছি, তখন হয়তো আপনার ভালো লাগবে। কি আর গরম করে দেবে বোন, এই তো বানালে খিচুড়ি তুমি, আর এই খিচুড়িকে কত গরম করবে? আর এমনিতেও যাতে স্বাদই নেই, সেটা গরম করো বা ঠান্ডা, কি লাভ হবে বলো তো? আমি আজকের পর থেকে আমি আর কোনোদিনও তোমার এই হোটেলে খিচুড়ি খাবার জন্য আসবো না। ওই মজদুর ওখান থেকে উঠে চলে যায়, আর তার সাথে সাথে অন্যান্য মজদুররাও বিনা খিচুড়ি খেয়ে চলে যায়। শিবানী এখন খুব কষ্ট পায়, আর সে নিজের হোটেল এইভাবেই খোলা ছেড়ে দিয়ে ওখান থেকে বাড়ি চলে যায়। শিবানী, আমার ওষুধ শেষ হয়ে গেছে, তুমি কি আমার জন্য নতুন ওষুধ এনে দেবে? এই কথাটা শুনে শিবানীর চোখে জল চলে আসে, কারণ তার কাছে এখন 1 টাকাও ছিল না। ওষুধ সে কোত্থেকে কিনে আনবে? কি হলো শিবানী, তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। আমার চোখে লঙ্কা লেগে গেছিল, চোখ জ্বালা করছে, সেই জন্য চোখে জল এসেছে। আমি ওষুধ নিতে যাচ্ছি। শিবানী বাড়ি থেকে তো বেরিয়ে যায়, কিন্তু টাকা পয়সা ছাড়া ওষুধ কি? আজকালকার সময় হাসপাতালের অ্যাড্রেসও পাওয়া যায় না, এই কথাটা সে ভালো করে জানতো। সে কষ্টের সময়ে কৃষ্ণ ভগবানের কথা ভাবে। হে কৃষ্ণ ভগবান, আমার সাহায্য করুন, আমি খুব বড় সংকটে ফেসে গেছি। বাড়িতে আমার বর হুইল চেয়ারে চলে এসেছে, আর মায়ের বাড়িতে মা বাবার শরীরও কিছু ভালো চলছে না। আমি কি করব? আমাকে কোনো একটা রাস্তা দেখান। শিবানী কৃষ্ণ ভগবানের কাছে প্রার্থনা করছিল, তক্ষুনি সে একটা গরুর আওয়াজ শুনতে পেরে যায়। মা!
আওয়াজ শুনে শিবানী গরুর কাছে যায়। মনে হয় কৃষ্ণ ভগবান এই গরু আমার সাহায্যের জন্য পাঠিয়েছেন। এর অবস্থা তো খুবই খারাপ মনে হচ্ছে, আমাকেই ওর সাহায্য করতে হবে। শিবানী সেই গরুটাকে নিজের পেছনে পেছনে হোটেলের দিকে নিয়ে যায়, আর হোটেল পৌঁছে সে আজকার বানানো সমস্ত খিচুড়ি গরুকে খাইয়ে দেয়, যার কারণে সমস্ত মজদুররা খেতে মানা করে দিয়েছিল। এই নাও গাও মাতা, এটা খেয়ে নাও, তোমার খিদে মিটে যাবে। গরু খুব ক্ষুধার্ত ছিল, সেই জন্যে সে তাড়াতাড়ি সমস্ত খিচুড়ি খেয়ে নেয়। এখন শিবানী সেই গরুটাকে নিজের বাড়িতে নিয়ে আসে। বিকেলবেলা যখন গরু আবার ডাকতে শুরু করে তখন শিবানী তাকে চারা খাওয়ায়, আর যখন তার চোখ গরুর স্তনের দিকে পড়ে তখন সে তার থেকে দুধ বার করার কথা ভাবে। মনে হয় ও একটা দুধালু গরু, ওর দুধ বার করে দেখি। শিবানী বাড়ি থেকে একটা বালতি নিয়ে আসে আর গরুর দুধ বার করে। গরুও খুব গুণবান ছিল, সে দুধ দেওয়া শুরু করে দেয়। তার দুধে একটা আলাদাই চমক ছিল, আর একবারেই বালতি ভরে দুধ হয়ে যায়। আরে বাহ গৌমাতা, তুমি তো খুব কামাল করলে, আর এখন এই দুধ দিয়ে পনির বানাবো আর নিজের হোটেলে আবার কাজ শুরু করব। শিবানী গরুর দুধ দিয়ে পনির বানিয়ে দেয়। এই পনির হীরের মতো চমকাচ্ছিল, আর সে সেই পনিরটা নিয়ে গিয়ে নিজের হোটেলে পনিরের খিচুড়ি বানায়। এই পনির খিচুড়ির সুগন্ধে সমস্ত মজদুররা আবার হোটেলে চলে আসে খাবার খেতে। আজকে তো খুব ভালো গন্ধ বেরোচ্ছে, চায় বানিয়েছো, তাড়াতাড়ি দিয়ে দাও। শিবানী সবাইকে নিজের জাদুই পনিরের খিচুড়ি খাওয়ায়, যেটা সবাই খুব পছন্দ করে। আর এখন শিবানীর হোটেল আবার চালু হয়ে যায়। ও এখন ভালো টাকা রোজগার শুরু করে দেয়, যেটা দিয়ে সে নিজের বরের ওষুধের সাথে সাথে নিজের মা বাবারও অসুস্থতার খেয়াল রাখে। আর তারপর শিবানীর হোটেল পনির খিচুড়ির হোটেলের নামে প্রসিদ্ধ হয়ে যায়। মোহনলাল গ্রামের ধনী কৃষক ছিল। তার বউ গায়ত্রীর অসুখে সব জমি বেচে দিতে হয়েছিল। সেই জন্য উনি ওনার ঘরের সামনে পরোটার দোকান খুলেছিলেন, এবং খুব তাড়াতাড়ি ওনার ব্যবহার আর সুস্বাদু পরোটা গ্রামের লোকেদের খুব ভালো লেগে গেল। সুমিত্রা আর রাজু স্কুলের সামনে একটা পিৎজার দোকান হয়েছিল, যার প্রচার রেডিও, খবরের কাগজ, হ্যান্ডবিল আর পোস্টার লাগিয়ে তোড়জোড় করে করা হয়েছিল। ভাই, আমি কাল পিৎজা খেলাম, কি ভালো পিৎজা ছিল। আমি আর আমার বাবা কার পার্কিং এ পিৎজা অর্ডার করার পরে 1 ঘন্টা অপেক্ষা করেছি, তারপর আমরা পিৎজা পেয়েছি। আচ্ছা, এত ভালো খেতে পিৎজা? তা নাই তো কি, তোমাদের তো গার্ডরা ঢুকতেও দেবে না। ঢুকতে দেবে না কেন? আরে ওটা তোমাদের বাবার মতো তো ফুটপাতের পরোটার দোকান না, যে কেউ চলে যাবে। ওই দোকানের একটা স্ট্যাটাস আছে, বড় লোকরা তাদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, তারপরেই তারা পিৎজা খেতে পারে, বুঝেছো? রকির কথা শুনে সবাই হাসতে থাকে। সুমিত্রা পরোটা নিয়ে মজাটা একদম পছন্দ করেনি। রাজু যখন স্কুল থেকে বাড়ি যাচ্ছিল তখন পিৎজার দোকানে লোকের ভিড় দেখে দাঁড়িয়ে পড়ে। সুমিত্রা ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে আসে। বাবা বাবা, আমরাও পিৎজা খেতে চাই। ঠিক আছে বাবা, খাইয়ে দেবো একদিন। এখন আমি গরম গরম আলুর পরোটা বানিয়েছি, ওটা খাও। আমি খাবো না, আমি খাবো না, আমি পিৎজাই খাবো। দেখ রাজু, পিৎজার অনেক দাম, অত টাকা আমাদের কাছে নেই যে তোমাকে পিৎজা কিনে দেব, কিন্তু কথা দিচ্ছি যে একদিন তোমায় নিশ্চয়ই পিৎজা খাওয়াবো। না বাবা, আমার কালকেই পিৎজা চাই, যদি পিৎজা না পাই তাহলে আমি কিচ্ছু খাবো না। রাজু, জেদ করিস না, বাবা তো বলছে একদিন আমাদের পিৎজা খাওয়াতে নিয়ে যাবে। না দিদি, আমি কালকেই পিৎজা খাবো। রকি দাদা স্কুলে বলেছিল পিৎজা দারুণ খেতে হয়। আরে রাজু, ও একজন ডাক্তারের ছেলে, ওদের কাছে অনেক টাকা। চল এখন খাবার খা। পরোটা খেয়ে বাচ্চারা ঘুমিয়ে পড়ে, কিন্তু মোহনলালের চোখে ঘুম ছিল না। উনি নিজের গরিব হয়ে যাওয়াটাকে অসহায়ভাবে দেখছিলেন, যে নিজের বাচ্চাদের একটু খাওয়ার চাহিদা মেটাতে পারছেন না। ওনার চোখে জল চলে এলো। ভাবতে ভাবতে জানি না কখন উনি ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে বাচ্চারা স্কুলে যায়। আজও পুরো স্কুলে পিৎজা নিয়ে কথা হচ্ছিল। বন্ধুরা, কাল আমার জন্মদিন, আর কাল সন্ধ্যাবেলায় আমার তরফ থেকে সবার জন্য পিৎজা পার্টি করছি। কাল রবিবার, স্কুলে ছুটি আছে, সবাই কাল সন্ধ্যাবেলায় ভালো ভালো জামাকাপড় পরে চলে এসো, ঠিক আছে? দাদা, আমিও আসবো তো, আমাকে বললে না তুমি? না,
তোমরা ওখানে যেতে পারবে না। ওখানে শুধু বড় লোকরা আসে, যাদের স্ট্যাটাস আছে। তুমি শুধু পরোটা খাও। চল রাজু, ওদের পিৎজার থেকে ভালো আর সুস্বাদু আমাদের পরোটা। আরে যাও যাও, বাঁদররা কিভাবে জানবে যে আদা কেমন খেতে? স্কুলের বাইরে যে পিৎজার পোস্টার লাগানো আছে সেটাই দেখতে থাকো আর পরোটা খাও। ভেবে নিও পিৎজা খাচ্ছ। রকি, এরকম ভাবে বলতে নেই। চলো সুমিত্রা, ও তো এভাবেই কথা বলে। রাজুর ফটো দেখে পরোটা খাওয়ার কথায় সবাই হাসতে থাকে। সুমিত্রা আর রাজুর খুব খারাপ লাগে। দুজনেই বাড়ি চলে আসে। আরে রাজু, এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আসো কেন? বাবা, আসলে কথা হলো রকির কাল জন্মদিন। ও সবাইকে নেমন্তন্ন করেছে, কিন্তু আমাদের করেনি, কারণ ওখানে সব বড় লোকরা আসবে। ব্যাস এই ব্যাপার। কাল আমি তোমাদের জন্য দারুণ আলুর পরোটা বানাবো আর আমরা পার্টি করব। আমি পরোটা খেতে চাই না, আমি শুধু পিৎজা খেতে চাই। আমার পিৎজা চাই। বাবু, আমি বললাম তো যে এখন আমার কাছে তোমাদের মাইনে দেবারও টাকা নেই। পিৎজা কোথা থেকে খাওয়াবো? এটা বলে মোহনলাল চোখে জল নিয়ে বাড়ির বাইরে পরোটার দোকানে চলে এলো। রাজু, তোমার এরকম বলা উচিত হয়নি। পিৎজার জেদ ছেড়ে দাও ভাই। যখন টাকা আসবে আমরা নিশ্চয় পিৎজা খাবো। এখনো অবধি আমাদের কাছে কি টাকা আছে? সবাই নতুন নতুন জামা কাপড় পরে আর আমরা 2 বছর ধরে একই জামা পরি। আমরা কি কোনোদিন পিৎজা খেতে পারবো না দিদি? এরকম কথা নয় ভাই, আমরা একদিন নিশ্চয় পিৎজা খাবো। সেদিন রাতে রাজু খাবার খায়নি, পরে কেউ খাবার খায়নি। সকালে মোহনলাল উঠলো আর বাজারে চলে গেল। ফিরে এসে দেখলো রাজু তখনও ঘুমিয়ে আছে। সুমিত্রা থেকে জানতে পারলো যে রাজু এখনো রেগে আছে, আজও খাবার খায়নি। ওঠো বাবু, আজ আমি তোমাদের পরোটা পিৎজা খাওয়াবো। চলো ওঠো। বাবা, আমি বলেছি তো যতক্ষণ না পিৎজা পাবো আমি কিচ্ছু খাবো না। মোহনলাল পরোটার মধ্যে চিজ, ফ্রুটস আর স্যালাড দিয়ে পিৎজা বানায়, কিন্তু হাজার বোঝানোর পরেও রাজু খেতে চায় না। সুমিত্রাও অনেক চেষ্টা করে রাজুকে বানানো, কিন্তু পারেই না। আজ রাতেও সবাই না খেয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে রাজুর খুব খিদে পায়। ও রান্নাঘরে গিয়ে রেখে দেওয়া পরোটা পিৎজা খেয়ে নেয়। ওর খুব ভালো লাগে আর পরোটা পিৎজা খেয়ে যায়। মোহনলাল লুকিয়ে লুকিয়ে ওর খাওয়া দেখে। সকালে উঠে মোহনলাল বাজারে চলে যায়। ফিরে এসে সুমিত্রাকে ডাকে। সুমিত্রা, ও সুমিত্রা। হ্যাঁ বাবা, আসছি। এই নে টাকা, আর স্কুল থেকে আসার সময় পিৎজা নিয়ে আসিস। বাবা, টাকা কোথা থেকে এলো? এসেছে কোথাও থেকে। আর হ্যাঁ, আমি টিফিনে পরোটা পিৎজা রেখে দিয়েছি, খেয়ে নিস মনে করে। সুমিত্রা যখন বাড়ি থেকে স্কুলের জন্য বেরোচ্ছিল তখন বাবার সাইকেল বাইরে ছিল না। বুঝতে দেরি হয়নি যে বাবা সাইকেল বিক্রি করে টাকা এনেছে। সুমিত্রা রাজু স্কুলে পৌঁছে যায়। স্কুলে কাল রকির পিৎজা পার্টি নিয়ে কথা হচ্ছিল। সবার মুখে শুধু পিৎজার কথা। টিফিনে সুমিত্রা আর রাজু পরোটা পিৎজা খাচ্ছিল। ওখানে রীতা আসে। আরে, তোমরা এটা কি খাচ্ছ? এটা আমাদের বাবা বানিয়েছে, পরোটা পিৎজা। হ্যাঁ, এই স্পেশাল ডিশ বাবা বানিয়েছে। নাও, তুমিও খাও, খুব ভালো খেতে। আরে বাহ, দারুণ পরোটা পিৎজা বানিয়েছে তো। এটা তো দারুণ পরোটা পিৎজা। এসো সবাই দেখো পরোটা পিৎজা। কাল পার্টির পিৎজা থেকেও অনেক বেশি ভালো খেতে। সুমিত্রা প্লিজ, আমাকেও এক টুকরো দাও না। হ্যাঁ হ্যাঁ রকি, এই নাও। বাহ, সত্যি দারুণ খেতে এটা পরোটা পিৎজা। এরকম তো আমি জীবনেও খাইনি। শিগগিরই পুরো গ্রামে পরোটা পিৎজার কথা ছড়িয়ে পড়ল। সুমিত্রা ওর বাবাকে পরোটা পিৎজা বানানোর কথা বলল। এখন ওদের দোকানে প্রচুর ভিড় হতে শুরু করলো। পিৎজার দোকানে গ্রাহকদের সংখ্যা ক্রমশ কমতে লাগলো। পিৎজার দোকান প্রায় বন্ধ হতে যাচ্ছিল। তখনই একদিন পিৎজার দোকানের মালিক নিজে মোহনলালের কাছে এলো। মোহনলাল বাবু, আপনার পরোটা পিৎজার খুব নাম শুনেছিলাম, আজ টেস্টও করলাম। সত্যি দারুণ খেতে। তোমার হাতে তো জাদু আছে। অনেক ধন্যবাদ। কেননা আমরা দুজনে মিলে কাজ করি। আপনি আমার দোকান চালাবেন, আমি ফান্ডিং আর মার্কেটিং দেখে নেব। যা লাভ হবে অর্ধেক অর্ধেক নিয়ে নেব। মোহনলালের এই প্রপোজাল ভালো লাগলো।
দুজনে মিলে একসাথে কাজ করতে লাগলো। তাই পিৎজার টেস্ট আর ভালো মার্কেটিং এর জন্য খুব শিগগিরই ওনার দোকান অনেক শহরে খুলে গেল। এখন মোহনলাল বাবু নামে পরিচিত হলো। শহরের বিরাট বড় বাংলোতে থাকতে শুরু করলো।